হ্যালো স্টুডেন্টস, এসবি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সুদেশনা বিশ্বাস। আজকে আরো একটা গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব স্ট্যাটিক জিকের পার্ট থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং প্রত্যেকটা এমসিকিউ এর সাথে থাকবে বেশ কিছু তথ্য, যেখান থেকে কিন্তু আরো অনেক এমসিকিউ এর সমাধান হয়ে যাবে, অর্থাৎ আরো অনেক প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের জানা হয়ে যাবে। তাহলে আর সময় নষ্ট না করে চলো শুরু করে দিই আজকে কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, এবং প্রত্যেকটা প্রশ্ন কোনো না কোনো পরীক্ষাতে কিন্তু এসেছে। তাহলে সময় নষ্ট না করে দেখব প্রথম প্রশ্ন কি রয়েছে। দেখো, সবার প্রথম যে প্রশ্নটি রয়েছে খুব ভালো প্রশ্ন। স্বাধীন ভারতের কোন ভারতীয় প্রথম গভর্নর জেনারেল পদে নিযুক্ত হন? প্রশ্নটি ভালো করে পড়ে দেখো। এখানে বলছে স্বাধীন ভারতের কোন ভারতীয়। তাহলে এক্ষেত্রে আমাদের যদি এই ভারতীয় কথাটা না থাকতো তাহলে কি হতো? স্বাধীন ভারতের কে প্রথম গভর্নর জেনারেল পদে নিযুক্ত হন, সেটার উত্তর হয়ে যেত কিন্তু লর্ড মাউন্টব্যাটেন। কিন্তু এখানে রয়েছে কোশ্চেনটা, স্বাধীন ভারতের কোন ভারতীয় প্রথম গভর্নর জেনারেল পদে নিযুক্ত হন? অপশন এ তে রয়েছে লর্ড উইলিয়াম বেন্টিং, বি তে রয়েছে লর্ড মাউন্টব্যাটেন, সি তে রয়েছে লর্ড ক্যানিং এবং ডি তে রয়েছে চক্রবর্তী রাজা গোপালাচারী। তাহলে এক্ষেত্রে দেখো, আমাদেরকে মাথায় রাখতে হবে স্বাধীন ভারতের প্রথম এবং একমাত্র ভারতীয় যিনি গভর্নর জেনারেল পদে নিযুক্ত হন, তার উত্তরটা অর্থাৎ সঠিক উত্তরটা হয়ে যাবে কিন্তু চক্রবর্তী রাজা গোপালাচারী। এটা কিন্তু ভালো করে মনে রাখবে। ইনি কিন্তু 1948-এ প্রথম ভারতীয় হিসাবে গভর্নর জেনারেল পদে নিযুক্ত হন 1948-এ। আর 1947-এ একজন বিদেশি হিসাবে ভারতের গভর্নর জেনারেল পদে নিযুক্ত হয়েছিলেন লর্ড মাউন্টব্যাটেন। ইনি 1947-এ নিযুক্ত হন, কিন্তু ইনি কিন্তু ভারতীয় নন, ইনি একজন বিদেশি। আর যদি ভারতীয় কথাটা উল্লেখ থাকে তাহলে সঠিক উত্তর হবে চক্রবর্তী রাজা গোপালাচারী। 1948-এ কিন্তু প্রথম ভারতের স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল, এবং তিনি কিন্তু একমাত্র ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন, এবং তিনি শেষ ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন। চক্রবর্তী রাজা গোপালাচারী 1948-এ গভর্নর জেনারেল পদে তিনি নিযুক্ত হয়েছিলেন। পরবর্তী প্রশ্নের উত্তরটা দেখে নেব। প্রশ্ন কি রয়েছে দেখো, বলছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? অপশন এ তে রয়েছে সত্যেন্দ্রনাথ ঠাকুর, বি তে রয়েছে জাকির হোসেন, সি বি আর আম্বেদকর আর ডি উমেশ চন্দ্র ব্যানার্জি। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি অর্থাৎ ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি হচ্ছেন অপশন ডি উমেশ চন্দ্র ব্যানার্জি। ইনি কিন্তু 1885 অর্থাৎ 1885 সালে যেটা জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? বোম্বেতে হয়েছিল, অর্থাৎ বর্তমানে যেটা যে জায়গাটার নাম মুম্বাই। বোম্বে, যার বর্তমান নাম হচ্ছে মুম্বাই, এখানে অনুষ্ঠিত হয়েছিল জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন, এবং প্রথম অধিবেশনের যিনি সভাপতিত্ব করেছেন তিনি হচ্ছেন উমেশ চন্দ্র ব্যানার্জি 1885 সালের অধিবেশনে। পরবর্তী প্রশ্নের উত্তর দেখে নেব। খুব ভালো একটা প্রশ্ন। বিজ্ঞান বিভাগের বিজ্ঞান বিভাগ থেকে ভারতে প্রথম নোবেল পুরস্কার প্রাপক কে? অপশন এ তে রয়েছে সিভি রমন, বি তে রয়েছে সুকুমার সেন, সি তে রয়েছে হরগোবিন্দ খুরানা, ডি তে রয়েছে কোনোটিই নয়। তাহলে বিজ্ঞান বিভাগ থেকে প্রথম যিনি নোবেল পুরস্কার পান তিনি হচ্ছেন অপশন এ। তোমরা প্রত্যেকেই এটার উত্তর করতে পারবে, সিভি রমন। তিনি কিন্তু বিজ্ঞান বিভাগে প্রথম ভারতীয় যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। এবং এক্ষেত্রে তোমাদেরকে মাথায় রাখতে হবে তিনি কিসের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন, মানে কি আবিষ্কারের জন্য পেয়েছিলেন। এক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে রমন এফেক্ট আবিষ্কারের জন্য কিন্তু তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। এবং নোবেল পুরস্কার কত সালে পেয়েছিলেন সেটাও কিন্তু মনে রাখতে হবে। 1930 অর্থাৎ 1930 সালে কিন্তু সিভি রমন রমন এফেক্ট আবিষ্কারের জন্য
1930 সালে নোবেল পুরস্কার পান। এবং তিনি এই যে রমান এফেক্টটা এটা কত সালে তৈরি করেছিলেন এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে রমান এফেক্ট তিনি আবিষ্কার করেছিলেন কিন্তু 1928-এ এবং তারিখটা হচ্ছে 28 ফেব্রুয়ারি, অর্থাৎ 28শে ফেব্রুয়ারি, যে দিনটাকে আমরা ভারতীয়রা জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালন করি। তাহলে এই 28শে ফেব্রুয়ারি প্রতি বছর ভারতে জাতীয় বিজ্ঞান দিবস পালিত হয়। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। দেখো এক একটা প্রশ্ন অনুযায়ী দেখো কতগুলো আরো অন্য প্রশ্নের সমাধান হয়ে যাচ্ছে। যেমন সিভি রমন কিসের জন্য নোবেল পুরস্কার পান? রমন এফেক্টের জন্য। কত সালে নোবেল পুরস্কার পান? 1930 সালে। তিনি প্রথম ভারতীয় যিনি কি করলেন, নোবেল বিজ্ঞান বিভাগে অর্থাৎ পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেলেন। এবং কত সালে তিনি আবিষ্কার করেছিলেন? 1928-এর 28শে ফেব্রুয়ারি। এই 28শে ফেব্রুয়ারি তারিখটা আমরা কি কারণে পালন করি? 28শে ফেব্রুয়ারি তারিখটা জাতীয় বিজ্ঞান দিবস বা ন্যাশনাল সায়েন্স ডে হিসেবে আমরা পালন করে থাকি। তাহলে এইভাবে প্রত্যেকটা প্রশ্ন মন দিয়ে দেখো, অনেক প্রশ্নের সমাধান কিন্তু হয়ে যাবে। বলছে পরের প্রশ্ন দেখো, কোন দেশ বা কোন দেশে সর্বপ্রথম সংবিধান রচনা করা হয়েছিল? অপশন এতে রয়েছে অস্ট্রেলিয়া, বি রয়েছে কানাডা, সি রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ডি রয়েছে ভারত। তাহলে প্রথম কোন দেশে? মার্কিন যুক্তরাষ্ট্র, এটা হয়ে যাবে সঠিক উত্তর। প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রে রচনা করা হয়েছিল সংবিধান এবং সেটাই ছিল প্রথম আধুনিক লিখিত সংবিধান, যেটা 1987 সালে রচনা করা হয়েছিল এবং এটা 1989 সাল থেকে কার্যকর হয়। রচনা হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান 1987-এ এবং কার্যকর হয়েছিল 1989 সালে, যেটা বর্তমান সময় পর্যন্ত কিন্তু কার্যকর রয়েছে। তাহলে কোন দেশে প্রথম সংবিধান রচনা হয়? উত্তর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। পরের প্রশ্ন দেখে নেব কি রয়েছে। খুব ভালো আরো একটা প্রশ্ন বলছে, অর্থনীতিতে ভারতের প্রথম নোবেল পুরস্কার কে পেয়েছেন? খুব ভালো প্রশ্ন, তোমরা প্রত্যেকেই এটার উত্তর করতে পারবে। অপশন এ তে রয়েছে অভিনব বিন্দ্রা, বি তে রয়েছে সিভি রমন, সি তে রয়েছে অমর্ত্য সেন, ডি তে রয়েছে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। তাহলে এখানে সঠিক উত্তর তোমরা প্রত্যেকে জানো যে অমর্ত্য সেন হয়ে যাবে, কারণ তিনি কিন্তু ভারতীয় হিসেবে প্রথম অর্থনীতিতে নোবেল পুরস্কার পান এবং সালটাও কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, 1998 অর্থাৎ 1998 সালে অমর্ত্য সেন অর্থনীতিতে প্রথম নোবেল পুরস্কার ভারত থেকে পান। এবং এক্ষেত্রে আরো একটা বিষয়, যে তিনি কোন বিষয় নিয়ে গবেষণার জন্য নোবেল পুরস্কারটা পেয়েছিলেন সেটাও মনে রাখতে হবে, কল্যাণমূলক অর্থনীতিতে। অর্থাৎ এমন অর্থনীতি তিনি তৈরি করতে চেয়েছিলেন যেখানে সমাজের এবং সমগ্র মানব জাতির কল্যাণ হয়। তাহলে কল্যাণ অর্থনীতিতে কিন্তু তিনি নোবেল পুরস্কারটা পেয়েছেন। কত সালে? 1998 সালে। ভারতে আরো একজন কিন্তু অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন কিছুদিন আগেই, কিছু বছর আগেই, সেটা হচ্ছে 2019 সালে। তাহলে সেটাকে 2019-এ কিন্তু আরো একজন অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন, তার নাম হচ্ছে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। তাহলে এটাও কিন্তু তোমরা প্রত্যেকে ভালো করে মনে রাখবে যে ভারত থেকে দুজন অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন। প্রথম ব্যক্তিত্ব হচ্ছেন অমর্ত্য সেন, যার জন্ম তোমরা সবাই জানো শান্তিনিকেতনে, এবং সালটা কত? 1998 সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন কল্যাণ অর্থনীতির ওপর গবেষণার জন্য। আর তারপর 2019 সালে আবার অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন কে? অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। তার বিষয়টা কি ছিল? নোবেল পুরস্কার তিনি কোন বিষয়ের ওপর গবেষণা করার জন্য পেয়েছিলেন?
মনে রাখবে পুরো বিশ্বে দারিদ্রতা মোচনের জন্য, একটু বানানটা ভুল হচ্ছে, পুরো বিশ্বে দারিদ্রতা মোচনের জন্য তিনি কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন। তিনি এরকমই একটা গবেষণামূলক তত্ত্ব তৈরি করেছিলেন যাতে পুরো বিশ্বের দারিদ্রতা মোচন করা যায়। তাহলে এই দুজন ব্যক্তিত্বের নাম মনে রাখবে, ভারত থেকে এরা দুজনই কিন্তু অর্থনীতিতে নোবেল পুরস্কার পান। পরের প্রশ্নে চলে আসি, বলছে বিশ্বের প্রথম কোন দেশে পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়েছিল? প্রত্যেকে এটার উত্তর করতে পারবে। অপশন এ তে রয়েছে চীন, বি তে রয়েছে জাপান, সি মার্কিন যুক্তরাষ্ট্র, ডি রাশিয়া। বলছে বিশ্বের প্রথম কোন দেশে পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়? প্রত্যেকে এটার উত্তর জানো, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, জাপানে প্রথম আমেরিকা যুক্তরাষ্ট্র পারমাণবিক বোমা নিক্ষেপ করে। জাপানের দুটো বিখ্যাত শহর, সেই শহর দুটোর নাম কি? একটা হচ্ছে হিরোশিমা, আরেকটা নাগাসাকি। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে অর্থাৎ 1945 সালের 6 আগস্ট হিরোশিমাতে 1945 সালে 6 আগস্ট তারিখ মনে রাখবে, 1945 সালের 6 আগস্ট তারিখে জাপানের হিরোশিমা শহরে আমেরিকা যুক্তরাষ্ট্র বা মার্কিন যুক্তরাষ্ট্র পারমাণবিক বোমা নিক্ষেপ করে। যে বোমাটা হিরোশিমাতে নিক্ষেপ করা হয়েছিল সেটার নাম সবাই জানো, লিটল বয়। এবং নাগাসাকি শহরে তার কয়েকদিনের মধ্যেই আবার কিন্তু দ্বিতীয়বারের জন্য জাপানে পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়। সেই সালটাও কিন্তু 1945 সাল এবং তারিখটা কত? 9 আগস্ট। এবং এখানে যে পারমাণবিক বোমাটা নিক্ষেপ করা হয় তার নাম কি? তার নাম ফ্যাট ম্যান। তাহলে এই বিষয়গুলো যেন একদম পরিষ্কার থাকে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের দুটো শহরের ওপর পারমাণবিক বোমা নিক্ষেপ করে, সেটাই ছিল প্রথম পারমাণবিক বোমা নিক্ষেপ। এবং 1945 সালেই দুটো ঘটনা ঘটে, একটা হিরোশিমাতে 6 আগস্টে হয়, নাগাসাকিতে 9 আগস্টে হয়। হিরোশিমাতে যে পারমাণবিক বোমাটা নিক্ষেপ করা হয় তার নাম লিটল বয়, আর নাগাসাকিতে যে পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয় তার নাম ফ্যাট ম্যান। তাহলে এই দুটো কিন্তু ভালো করে মনে রাখবে। পরের প্রশ্ন, দুর্দান্ত প্রশ্ন, প্রথম ভারতে কতজন ব্যক্তি ভারতরত্ন সম্মান পান? অপশন এ তে আছে 2 জন, বি তে আছে 3 জন, সি তে আছে 4 জন, ডি তে আছে 5 জন। এটার উত্তর তোমরা প্রত্যেকে করতে পারবে যে প্রথম 3 জন ব্যক্তি ভারতরত্ন সম্মান পান। এখানে 3 জন ব্যক্তি কে কে ছিলেন সেই নামগুলো তোমাদের জানা দরকার। একজন হচ্ছেন সিভি রমন, একজন হচ্ছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, আরেকজন হচ্ছেন চক্রবর্তী রাজা গোপালাচারী। এই 3 জন ব্যক্তি প্রথম ভারত থেকে ভারত রত্ন পান একই সঙ্গে। তারপর ভারতের প্রথম কোন পুরুষ মহাকাশে পাড়ি দিয়েছিলেন? অপশন এ তে আছে ইউরি গ্যাগারিন, বি তে আছে রাকেশ শর্মা, সি তে আছে নীল আর্মস্ট্রং, ডি তে আছে কোনোটিই নয়। তাহলে দেখো ভারতের প্রথম কোন পুরুষ মহাকাশে পাড়ি দেন? অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার, সঠিক উত্তর হচ্ছে রাকেশ শর্মা। এরপর কিন্তু 2025 সালে, তোমরা বোধহয় কারেন্ট অ্যাফেয়ার্সে অনেকেই পড়েছো, শুভাংশু শুক্লা দ্বিতীয় ভারতীয় হিসাবে মহাকাশে পাড়ি দেন
তার মানে প্রথম ভারতীয় হিসাবে রাকেশ শর্মা মহাকাশে পাড়ি দিয়েছিলেন। তারপর কিন্তু দ্বিতীয় ভারতীয় হিসাবে শুভাংশু শুক্লা মহাকাশে পাড়ি দিয়েছেন। কত সালে রাকেশ শর্মা মহাকাশে পাড়ি দিয়েছেন? সেটা হচ্ছে 1984, 1984 সালে সোভিয়েতের মহাকাশযান, সোভিয়েত থেকে প্রেরিত মহাকাশযানে তিনি কিন্তু মহাকাশে পাড়ি দিয়েছিলেন প্রথম ভারতীয় হিসাবে। এবং সেটা কোন মহাকাশযান? সেটার নাম হচ্ছে সয়ুজ T11। তাহলে এটাও কিন্তু মনে রাখতে হবে, 1984-এ কিন্তু তিনি মহাকাশে পাড়ি দেন প্রথম ভারতীয় হিসাবে। তারপর আবার 2025 সালে ভারত থেকে অর্থাৎ ভারতীয় হিসাবে শুভাংশু শুক্লা কিন্তু মহাকাশে পাড়ি দেন। পরবর্তী প্রশ্ন, প্রথম কোন পুরুষ ইংলিশ চ্যানেল পার করেছিলেন? অপশন এতে আছে মিহির সেন, বি সুব্রত মুখার্জি, সি সোমনাথ শর্মা, ডি কোনোটিই নয়। 1958-এ মিহির সেন প্রথম কিন্তু ইংলিশ চ্যানেল পার করেছিলেন। তিনি এশিয়ার মধ্যে প্রথম ব্যক্তি যিনি ইংলিশ চ্যানেল পার করেন, মিহির সেন। কত সালে? 1958-এ। এর সাথে সাথে আরেকটা জিনিস তোমরা মাথায় রাখবে, ঠিক তার পরের বছর 1959-এ আরতি সাহা, ইনি কিন্তু প্রথম মহিলা যিনি ইংলিশ চ্যানেল পার করেছিলেন। তাহলে আরতি সাহার নামটাও কিন্তু মাথায় রাখবে। 1959-এ তিনি কিন্তু প্রথম মহিলা হিসেবে, ভারতীয় মহিলা হিসেবে ইংলিশ চ্যানেল পার করেন। পরবর্তী প্রশ্ন দেখে নেব কি রয়েছে। বলছে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? অপশন এ তে রয়েছে জওহরলাল নেহেরু, অপশন বি তে আছে বল্লভভাই প্যাটেল, তারপর রয়েছে দেখো সিভি রমন, তারপর রয়েছে রাকেশ শর্মা। যিনি সব থেকে বেশি সময়ের জন্য কিন্তু এই প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হন, ভারতের সব থেকে দীর্ঘতম যদি সময়ের জন্য বা মেয়াদের জন্য প্রধানমন্ত্রী কেউ হয়ে থাকেন সেটা হচ্ছেন তিনি। কে কোনটা হয়ে যাবে সঠিক উত্তর? তোমরা প্রত্যেকে এটার উত্তর করতে পারবে, জওহরলাল নেহেরু। তাহলে অপশন এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। জওহরলাল নেহেরু কিন্তু স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। 1947 থেকে 1964 পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী পদে নিযুক্ত ছিলেন এবং সেটাই হচ্ছে দীর্ঘতম সময়কাল যে তিনি কিন্তু প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হন। তাহলে এটাও কিন্তু খুব ভালো একটা প্রশ্ন। পরের প্রশ্নে চলে আসব। কি রয়েছে? ভারতের প্রথম নোবেল পুরস্কার প্রাপক পুরুষকে? এটার উত্তর তোমরা অপশন না বললেও করতে পারবে। অপশন এ তে আছে সর্বপল্লী রাধাকৃষ্ণন, বি তে আছে রবীন্দ্রনাথ ঠাকুর, সি আছে জওহরলাল নেহেরু, ডি তে আছে সত্যেন্দ্রনাথ ঠাকুর। দেখো ভারতের প্রথম নোবেল পুরস্কার প্রাপক হচ্ছে অপশন বি, রবীন্দ্রনাথ ঠাকুর। এটা তোমরা এমনিও করতে পারতে। 1913 সালে তার একটি বিখ্যাত কাব্যগ্রন্থ গীতাঞ্জলির জন্য তিনি কিন্তু নোবেল পুরস্কার পান। এবং তিনি কিন্তু শুধু ভারতে প্রথম না, তিনি কিন্তু পুরো এশিয়ার মধ্যে প্রথম একজন ব্যক্তিত্ব যিনি কিন্তু সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তিনি কোন বিষয়ের জন্য পেয়েছিলেন নোবেল পুরস্কার? সাহিত্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। তাহলে এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। 1913-তে পেয়েছেন, গীতাঞ্জলির জন্য পেয়েছেন এবং সাহিত্যে তিনি প্রথম ভারতীয় এবং প্রথম এশিয়া থেকে নোবেল পুরস্কার পেয়েছেন। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে। ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? অপশন এ তে আছে জাকির হোসেন, অপশন বি তে আছে বল্লভভাই প্যাটেল, অপশন সি আবুল কালাম আজাদ, ডি সর্বপল্লী রাধাকৃষ্ণন। তাহলে সঠিক উত্তর তোমরা প্রত্যেকে করতে পারবে আশা করা যায়, মৌলানা আবুল কালাম আজাদ। ইনি হচ্ছেন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। তিনি কত সাল থেকে কত সাল শিক্ষামন্ত্রী ছিলেন? 1947 থেকে 1958 পর্যন্ত তিনি ভারতের শিক্ষামন্ত্রী ছিলেন। তিনি একজন অন্যতম শিক্ষা ক্ষেত্রে একজন অন্যতম কৃতিত্বের অধিকারী একজন ব্যক্তিত্ব এই মৌলানা আবুল কালাম আজাদ। মানে আধুনিক শিক্ষা ব্যবস্থা কেমন হবে সেটার উপরেও কিন্তু তিনি সেই সময় থেকে কিন্তু ভাবনা চিন্তা শুরু করেন এবং আধুনিক শিক্ষা ব্যবস্থার যে ভিত্তি বা বেস
সেটার যে চিন্তাধারার যে প্রবর্তক তিনি কিন্তু মৌলানা আবুল কালাম আজাদ। তার এই যে মানে 1947 সালের থেকে 58 সাল পর্যন্ত যে সময়কালটা তিনি কিন্তু শিক্ষামন্ত্রী ছিলেন। তিনি সর্বভারতীয় দুটো বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যেমন একটা আইআইটি এবং আরেকটা হচ্ছে ইউজিসি। এই দুটো মাথায় রাখবে, এই দুটো শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তার যে জন্মদিন, আরো একটা ইনফরমেশন, তার জন্মদিন কত তারিখে? 11ই নভেম্বর। এই যে তারিখটা, এই তারিখটাকে কি তারিখ হিসেবে পালন করা হয়? জাতীয় শিক্ষা দিবস হিসেবে পালন করা হয়। জাতীয় শিক্ষা দিবস। তাহলে 11ই নভেম্বর মৌলানা আবুল কালাম আজাদের জন্মদিন, সেই দিনটাকে ভারতবর্ষে জাতীয় শিক্ষা দিবস হিসেবে পালন করা হয়, এটাও মনে রাখবে। পরের প্রশ্ন দেখো, স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? অপশন এ তে রয়েছে চক্রবর্তী রাজা গোপালাচারী, বি তে আছে লর্ড ক্যানিং, সি তে আছে রাজেন্দ্র প্রসাদ এবং ডি তে আছে সর্বপল্লী রাধাকৃষ্ণন। উত্তর হয়ে যাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ইনি হচ্ছেন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি এবং ইনি কত সাল থেকে রাষ্ট্রপতি পদে নিযুক্ত হন? 1950 থেকে 1962 পর্যন্ত, অর্থাৎ 1950 থেকে 1962 সাল পর্যন্ত কিন্তু রাষ্ট্রপতি পদে নিযুক্ত হন। আর এই ডক্টর রাজেন্দ্র প্রসাদ হচ্ছেন এমন একজন রাষ্ট্রপতি যিনি দুবার নির্বাচিত হন এই পদের জন্য, অর্থাৎ রাষ্ট্রপতি পদের জন্য দুবার নির্বাচিত হন। ইনি একমাত্র রাষ্ট্রপতি। আর কি, আর মাথায় রাখবো 1962 সালে ভারত রত্ন সম্মানে ভূষিত হন। তাহলে এটাও কিন্তু মাথায় রাখবে, ডক্টর রাজেন্দ্র প্রসাদ 1962 সালে ভারত রত্ন সম্মানে ভূষিত হন এবং ইনি 1950 থেকে 62 পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন। ইনি একমাত্র রাষ্ট্রপতি যিনি দুবার নির্বাচিত হন রাষ্ট্রপতি পদের জন্য। আজকের যে কোশ্চেনের সেশনটা ছিল সেটা এই পর্যন্তই ছিল। আজকে বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করলাম। অবশ্যই কেমন লাগলো আজকের সেশনটা সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আর এরকম ক্লাস পাওয়ার জন্য প্রচুর প্রচুর শেয়ার করতে হবে প্রত্যেকটা ক্লাসকে বা ভিডিওকে, এবং তার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে যাতে আমরা আরো ভালো ভালো ক্লাস তোমাদেরকে দিতে পারি এবং সেখান থেকে তোমরা যেন একটু হলেও উপকার পাও। এইভাবেই পাশে থেকো এবং সাথে থাকো এসবি ইনস্টিটিউটের। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, ভিডিওকে শেয়ার করে এবং যদি ভালো লাগে লাইক করে কিন্তু অবশ্যই তোমরা আমাদের সাথে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সবাইকে।